সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আজকে আমরা প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের রুই মাছ সংক্রান্ত যে প্রশ্নগুলো বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে এসেছে, সেই কোশ্চেনগুলো আমরা কিছু কোশ্চেন আমরা এমসিকিউ সলভ করব এবং জানার চেষ্টা করব যে রুই মাছের এই চ্যাপ্টারের কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, সেই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমরা শুরু করে দিই। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? তার মানে রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয় কোনটি? তার মানে রুই মাছের হৃৎপিণ্ডের অংশ কি সেটা তুমি যদি জানো তাহলে এটার উত্তর তুমি দিতে পারবে। তাহলে কি হবে উত্তর? তাহলে উত্তর হলো কোনাস আর্টারিওসাস। তোমরা জানো যে রুই মাছের হৃৎপিণ্ডে কি কি অংশ রয়েছে, এটা তোমরা জানো তাই না? যে রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে ভেন্ট্রিকল থাকে তাই না? মনে করো এটা একটা ভেন্ট্রিকল, হ্যাঁ ভেন্ট্রিকলের পাশে তারপরে থাকে অ্যাট্রিয়াম, এটা মনে করো সেই অ্যাট্রিয়াম, আর এটা হলো ভেন্ট্রিকল। ওকে, এবং অ্যাট্রিয়ামের সাথে আর একটা উপপ্রকোষ্ঠ থাকে, মনে করো এই হলো সেই উপপ্রকোষ্ঠ, অ্যাট্রিয়ামের সাথে থাকে, মনে করো এই হলো সেই উপপ্রকোষ্ঠ, তাই না? তাহলে জিনিসটা হলো, এটা হলো সেই উপপ্রকোষ্ঠ, এটা হলো অ্যাট্রিয়াম, এই জিনিসটা হলো ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল থেকে তারপরে আবার এখানে একটা অংশ থাকে, একটু ফোলা অংশ, হ্যাঁ এই জায়গায় একটা ফোলা অংশ থাকে, এই ফোলা অংশ থেকে তারপরে এভাবে লম্বা একটা নালী বের হয়, তাই না? এটা তোমরা কিন্তু জানো। এবং এই যে উপপ্রকোষ্ঠের কথা বললাম, এই উপপ্রকোষ্ঠের নাম হলো সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, ভেনোসাস। দেন এই জিনিসটার নাম হলো অ্যাট্রিয়াম। তাহলে রুই মাছের অ্যাট্রিয়াম কয়টি? একটি। এই জিনিসটার নাম হলো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, রাইট? তাহলে রুই মাছের ভেন্ট্রিকলের সংখ্যা কয়টি? একটি। এবং এই যে ফোলা অংশের নাম, আমরা যে বললাম যে ফোলা অংশের একটা কথা বললাম, এই যে ফোলা অংশ, তাহলে এই ফোলা অংশটা একটু দেখতে বাল্বের মতো, রাইট? তাহলে এই ফোলা অংশটাকে বলছি আমরা বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, আর্টারিওসাস। এবং এই ফোলা অংশ থেকে, এই ফোলা অংশ থেকে যে একটা রক্তনালী বের হয়ে এসেছে, এই রক্তনালীটার নাম হলো ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা, অ্যাওর্টা। তাহলে এই হলো রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো। তাহলে দেখো তো কি কি জিনিস রয়েছে। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের মধ্যে থাকে, রাইট? অলিন্দ থাকে একটি, এটাও ঠিক আছে। তার অলিন্দ বা অ্যাট্রিয়াম, হ্যাঁ অ্যাট্রিয়ামে আর একটা নামই কিন্তু অলিন্দ, ইংলিশে অ্যাট্রিয়াম, বাংলায় অলিন্দ, ইংলিশে ভেন্ট্রিকল, বাংলায় হলো নিলয়, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর বালবাস আর্টারিওসাস, এই যে আমরা বলেছি বালবাস আর্টারিওসাস, তাই না? তাহলে এগুলো বাদ দিয়ে কোনটা থাকে না উত্তর বলেছে, তাহলে উত্তর হলো কোনাস আর্টারিওসাস। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, কোনটি সঠিকভাবে লেখা রুই মাছের বৈজ্ঞানিক নাম? এখানে রুই মাছের বৈজ্ঞানিক নামে কোনটি? সবগুলোই কিন্তু বৈজ্ঞানিক নাম, মানে নামটা একই, লাবিও রুইতা, কিন্তু এখানে বৈজ্ঞানিক নাম কোনটি? সো সেক্ষেত্রে তোমার বৈজ্ঞানিক নাম, কিছু নিয়ম রয়েছে না বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম, দ্বিপদ নামকরণ লেখার নিয়মাবলী, তাহলে ওই নিয়মগুলো তোমার এখানে প্রযোজ্য। এবং এই প্রশ্নটা করা হয়েছে কোথা থেকে? দেখো, লাবিও রুইতা, এই প্রশ্নটা করা হয়েছে আমরা যে রুই মাছ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের প্রথম পেজের মধ্যে রুই মাছের একটা শ্রেণী বিভাগ রয়েছে, শ্রেণীতাত্ত্বিক শ্রেণী বিভাগ রয়েছে রুই মাছের, রুই মাছের বর্গ, প্রজাতি, গণ, ঠিক আছে, এই জিনিসগুলো। সো সেখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে রুই মাছের স্পিসিস হলো লাবিও রুইতা, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কোশ্চেন এভাবে আসতে পারে যে রুই মাছের বর্গের নাম কি, রুই মাছের শ্রেণীর নাম কি, অ্যাক্টিনোপটেরিজি, এবং অ্যাক্টিনোপটেরিজি কাকে বলে, এগুলো তোমরা প্রাণীর বিভিন্নতা চ্যাপ্টারের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা। এবং তোমরা দেখো যে এই বানান এবং এই বানান কিন্তু একই, তাহলে পার্থক্যটা কোথায়? বানান কিন্তু একই, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা হলো এখানে ইটালিক ফর্মে লেখা আছে, এটা ইটালিক ফর্মে নেই। এবং তোমরা জানো শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে, দ্বিপদ নামকরণ লেখার ক্ষেত্রে যদি টাইপ করে তাহলে সেটাকে ইটালিক ফর্মে লিখতে হয়, আর যদি হাতে লিখে তাহলে এই দ্বিপদ নামকরণগুলোর নিচে আন্ডারলাইন করতে হয়, তাই না? তাহলে দেখো এটা যেহেতু আমরা টাইপ করেছি এই জন্য এটা ইটালিক ফর্মে করতে হবে, এই জন্য এটাই হলো সঠিক উত্তর, ঠিক আছে?
পরের প্রশ্ন, রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? রেনাল, যেখানে রেনাল কথাটা দেখবে সেখানে একটা অঙ্গকে ইন্ডিকেট করে বুঝতে হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হলো বৃক্ক বা কিডনি। বৃক্ক হলো বাংলা নাম, এটার ইংলিশ নাম হলো কিডনি। এছাড়া রুই মাছের ক্ষেত্রে অন্যান্য যে অংশগুলো রয়েছে, যেমন ধরো সাবক্লেভিয়ান যে ধমনীটা রয়েছে, এই সাবক্লেভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? বক্ষপাখনা এবং বক্ষচক্রে। রুই মাছের যে ইলিয়াক ধমনী রয়েছে, এই ইলিয়াক ধমনী শ্রোণী পাখনাতে রক্ত সরবরাহ করে। রুই মাছের যে কডাল ধমনী রয়েছে, কডাল মানে পুচ্ছ পাখনা বা লেজ, লেজের দিকে রক্ত সরবরাহ করে হলো কডাল ধমনী। তারপরে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, এটা রুই মাছের পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয় রক্ত সরবরাহ করে। প্যারাইটাল ধমনী রুই মাছের কোথায় রক্ত সরবরাহ করে? দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। তো পরীক্ষার কোশ্চেনগুলো কিভাবে আসে? রুই মাছের দেহ প্রাচীরে কোন ধমনী রক্ত সরবরাহ করে? বুঝতে পেরেছো? অথবা এভাবে আসতে পারে যে প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে রুই মাছের। ঠিক আছে? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছক। আশা করি এখন তোমরা এগুলোর উত্তর দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়? রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটি? ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে তোমাকে জানতে হবে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র কি কি জিনিস দিয়ে তৈরি। তাহলে দেখো, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং রক্ত জালিকা সমূহ নিয়ে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র গঠিত। তাহলে কি কি থাকছে? হৃৎপিণ্ড থাকবে, ধমনী থাকবে, শিরা থাকবে এবং রক্ত জালিকা থাকবে, মানে কৌশিক জালিকা যেটাকে বলছি আমরা, বা কৌশিক নালী থাকবে। এগুলো নিয়ে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র গঠিত। এবং এটা শুধু রুই মাছের রক্ত সংবহনতন্ত্র না, যে কোনো প্রাণীর রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা এগুলো মিলে রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়। ওকে, তাহলে হৃৎপিণ্ড পেলাম, শিরাও পেলাম, কৌশিক জালিকাও পেলাম, তাই না? কিন্তু পেরিকার্ডিয়াল সাইনাস তো আর হৃৎপিণ্ডের রক্ত সংবহনতন্ত্রের অংশ না। সো এটাই উত্তর। পরের প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটি? এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু একই টাইপের, তাই না? দেখো, কোনটি রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয়, আর এটা হলো রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটি। একই টাইপের কোশ্চেন। তাহলে কি হবে উত্তর? কোনাস আর্টারিওসাস। ঠিক আছে? তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস থাকে না, আমরা বলেছি। তাহলে দেখো, এটা হলো হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটি। মাইন্ড ইট, কোশ্চেনটা বোঝো, হৃৎপিণ্ডে কোনটা অনুপস্থিত। আর এই প্রশ্নটা হলো রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের অংশ না কোনটি। তো একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। হ্যাঁ, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের অনুপস্থিত মানে হৃৎপিণ্ডের মধ্যে থাকে না কোনটি? আমরা প্রথম যে প্রশ্নটা দেখেছি একটু আগে, যে হৃৎপিণ্ডে যে আঁকলাম, সেখানে সাইনাস ভেনোসাস ছিল, একটা এট্রিয়াম ছিল, একটা ভেন্ট্রিকল ছিল, বালবাস আর্টারিওসাস ছিল এবং ভেন্ট্রাল অ্যাওর্টা ছিল, তাই না? এগুলো রুই মাছের হৃৎপিণ্ডের অংশ। তাহলে কোনটা ছিল না? ইয়াস, কোনাস আর্টারিওসাস, যেটা আমরা একটু আগে সলভ করেছিলাম। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নামে কোনো অংশ থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, এটা এখন পারবে। রুই মাছের প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? একটু আগে বলেছি, ওই যে ছকটার কথা বলেছি, যে এই ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, হৃৎপিণ্ডের এই ধমনীটা কোথায় রক্ত সরবরাহ করে, সেখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। ওকে, তাহলে উত্তরটা কি হবে? ভেরি গুড, দেহ প্রাচীরে। ওকে, তাহলে ওই একই ছক, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এই ছক থেকে কোশ্চেন ইনভ্যারিয়েবলি দেয়, তাহলে এটা একটু মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে? পরের প্রশ্ন, রুই মাছের অন্ত্রে রক্ত পরিবহনকারী ধমনী কোনটি? তার মানে এখন অন্ত্রে রক্ত সরবরাহ করে কে? কোন ধমনী? তাহলে আবার সেই ওই একই ছক। ওকে, এবং একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই যে দেখো, তোমাকে খুব একটা ট্রিক্স শিখিয়ে দিই। দেখো, রুই মাছের প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22 সালে আসছে। ঠিক আছে, 22 সালে আসছে। তাহলে কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? এই ছক থেকে, রাইট? এই ছক থেকে কোশ্চেনটা করা হয়েছে। আবার একটা জিনিস দেখো, এই কোশ্চেনটা
রুই মাছের অন্ত্রে রক্ত সরবরাহ করে কে? এই প্রশ্নটা এসেছে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 2021 সালে। তাহলে দেখো তো 21 সালের প্রশ্ন এবং 22 সালের প্রশ্ন কি একই রকম, মানে সেম প্রশ্ন কি দিয়েছে? দেয়নি। বাট তুমি লক্ষ্য করো একই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা করেছে। সো মেডিকেল বলবো না, অ্যাকচুয়ালি যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো করা হয় মূলত বিগত বছরে অ্যাডমিশনের কোশ্চেনগুলো যেই টপিকস থেকে করা হয়েছে সেই টপিকস থেকে কোশ্চেনগুলো করা হয়। হুবহু কোশ্চেন না করলেও ওই টপিকস থেকে কোশ্চেনটা করা হয়, যেটার প্রমাণ আমি মাত্র তোমাদেরকে দিলাম। সো এভাবে করে তুমি একটু চোখ কান মুখ খোলা রেখো, তুমি দেখবে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো রুই মাছের অন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনী কোনটি? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী এবং এই একই ছক। ক্লিয়ার? ওকে, আচ্ছা। পরের প্রশ্ন, রুই মাছের আইশ ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়? রুই মাছের যে ত্বক থাকে, ত্বকের মধ্যে একটা স্তর থাকে, সেই স্তর থেকে রুই মাছের আইশগুলো তৈরি হয়। প্রশ্ন হলো স্তরটার নাম কি? ভেরি গুড, ডার্মাল স্তর, তাই না? তাহলে তোমরা মনে রাখবে যে এই যে আমরা যে রুই মাছের আইশের কথা বলছি, এই রুই মাছের আইশ হলো এর প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। সো কোশ্চেন এভাবে আসতে পারে, রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গের নাম কি? উত্তর হলো রুই মাছের আইশ। এবং রুই মাছের আইশ এটা কোথা থেকে তৈরি হয়? এটা ওর ত্বকের মধ্যে একটা ডার্মাল স্তর থাকে, সেই ডার্মাল স্তর থেকে এই আইশটা তৈরি হয়। আইশগুলো দেখতে কিরকম? পুরোপুরি গোল না, গোলের মতো বা গোলাকার, গোলাকার বলবো না, মানে গোলের ন্যায়। তাহলে গোলাকার টাইপের আইশকে বলা হয় সাইক্লয়েড। সাইক্লয়েড, অয়েড মানে হলো মতো, ঠিক আছে? তাহলে সাইক্লয়েড মানে সার্কেলের মতো, গোলের মতো। তাহলে রুই মাছের আইসটা এরকম পুরোপুরি গোল না, গোলের মতো, এই যে এরকম গোলের মতো, এই যে আইস, বুঝতে পেরেছ? গোলের মতো। তাহলে এটাও একটা এমসিকিউ যে রুই মাছের আইস কি ধরনের? উত্তর হলো সাইক্লয়েড ধরনের। ওকে, এবং এর উৎপত্তি হলো ত্বকে ডার্মাল স্তর থেকে। ওকে, এবং রুই মাছের আইসের ক্ষেত্রে তোমরা জানো যে এই আইসের গঠনটা কিরকম, এটা তোমরা জানো, তাই না? রুই মাছের একটা আইস যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে কিভাবে করবো? এই যে দেখো, আইস আমি যদি খুব ইজিলি বলি, সেন্টারে একটা অংশ থাকে, এটাকে বলা হয় ফোকাস। সেন্ট্রালে একটা অংশ থাকে, ফোকাস বা নিউক্লিয়াস, এবং এর চারপাশে এরকম গোলাকার কিছু অংশ থাকে যেগুলো অস্থি নির্মিত। এই গোলাকার অংশগুলোকে বলা হয় সার্কুলি। যেহেতু সার্কেল গোলাকার, এই জন্য এগুলোকে বলা হয় সার্কুলি। এই গোলাকার অংশগুলোর মধ্যে কিছু কিছু গোল অংশ, কিছু কিছু সার্কুলি বছরে বছরে একটু মোটা হয়ে যায়। কিছু কিছু সার্কুলি কি হয়, বছরে বছরে এরকম মোটা হয়ে যায়, প্রতি বছরে মোটা হয়ে যায়। ধরো এক বছরে এইটা মোটা হলো, তার পরের বছরে এই অংশটা মোটা হলো, ঠিক আছে? তাহলে যেসব সার্কুলি বছরে বছরে মোটা হয়ে যায়, সেই সার্কুলিগুলোকে তখন আর সার্কুলি নাম বলে না, সেই সার্কুলিগুলোকে বলা হয় অ্যানুলাস। সেগুলোর নাম কি? অ্যানুলাস। অ্যানুলাস কথাটা আসে অ্যানুয়াল থেকে, অ্যানুয়াল মানে বার্ষিক, ঠিক আছে? তাহলে বছরে বছরে কিছু সার্কুলি এগুলো মোটা হয়ে যায়, তখন সেই সার্কুলিগুলোকে বলা হয় অ্যানুলাস। এবং এই অ্যানুলাসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রুই মাছের বয়স কত। যেমন এই আইসটা যদি কোনো একটা রুই মাছের হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো এই রুই মাছের বয়স হলো 2 বছর, কারণ এখানে 2টা অ্যানুলাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? পরের প্রশ্ন, রুই মাছের রক্ত সংবহনের সময় বালবাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায়? তাহলে বালবাস আর্টারিওসাস থেকে রক্তটা কোথায় যায়? আমরা যে রুই মাছের প্রথম প্রশ্নের মধ্যে আমরা রুই মাছের হৃৎপিণ্ডের গঠনটা দেখেছিলাম, তাই না? বালবাস আর্টারিওসাস, সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা তৈরি হয়, তাই না? এবং ভেন্ট্রাল অ্যাওয়ার্টা থেকে দেন প্রশ্নটা হলো ভেন্ট্রাল অ্যাওয়ার্টা থেকে রক্তগুলো কোন অংশে যায়? এখানে ফুলকা, সাইনাস, ভেনাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এগুলো দেয়া আছে। এর উত্তর কি হবে? উত্তর হলো
ফুলকা, রাইট? তাহলে দেখো এই ছবিটা তোমাদের বইয়ের ছবি। তাহলে এই যে এই অংশটাকে আমরা বলছি বালবাস আর্টারিওসাস। এই বালবাস আর্টারিওসাস থেকে এই যে এই রক্তনালীটা তৈরি হয়েছে, এই রক্তনালীটার নাম হলো ভেন্ট্রাল অ্যাওর্টা। এবং এই রক্তনালীগুলো দেখো কোথায় প্রবেশ করেছে, রক্তনালীগুলো কোথায় প্রবেশ করেছে, এই অংশগুলোকে বলা হয় ফুলকা। এগুলো হলো ফুলকা। তাহলে এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা, এই ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে রক্তনালীগুলো কোথায় প্রবেশ করেছে? ফুলকাতে প্রবেশ করেছে। ওকে? এবং দেখো এই যে যারা প্রবেশ করেছে, তাহলে এরা কি ভিতরে প্রবেশ করেছে না? এই জন্য এগুলোকে বলা হয় অন্তর্বাহী ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এরকম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয়টি রয়েছে? তুমি দেখো এই যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর কথা আমরা বলছি, এরকম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে 4টি। ওকে? তাহলে 4টি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ক্লিয়ার? সো এবং আরেকটা প্রশ্ন হলো যে এই যে এটা হলো তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, হ্যাঁ, এটা হলো চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো প্রথম। ওকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে তোমরা লক্ষ্য করো যে এই যে নীল কালার মানেই হলো কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাস হয়ে, অ্যাট্রিয়াম হয়ে, তারপর ভেন্ট্রিকল হয়ে বালবাস আর্টারিওসাসে যায়, দেন সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে এই যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীগুলো আছে, এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী থেকে কোথায় যায়? ফুলকা পর্যন্ত যায়। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, বলো তো এই যে হৃৎপিণ্ড, ভেন্ট্রাল অ্যাওর্টা, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এগুলো কি ধরনের রক্ত সরবরাহ করে? তাহলে উত্তর কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো রুই মাছের হৃৎপিণ্ডে কিন্তু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই পরিবহন করে। যেমন মানুষের হৃৎপিণ্ডে শুধু কার্বন ডাইঅক্সাইড রক্ত না, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনযুক্ত রক্ত দুইটাই পরিবহন করে। বাট রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ওকে? সো আমি যদি প্রশ্ন বলি যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কি সমৃদ্ধ রক্ত বহন করে, প্রশ্ন হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আর এই যে যেই ধমনীগুলো তৈরি হয়েছে, এই ধমনীগুলোকে বলা হয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এগুলো হলো বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা 1 নম্বর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এর মধ্যে 3 এবং 4 এরা নিজেদের মধ্যে প্রথমে যুক্ত হয়, তারপরে এরা আরেকটা রক্তনালীর মধ্যে যুক্ত হয়। এটাকে বলা হয় ল্যাটারাল অ্যাওর্টা। ঠিক আছে? এখন প্রশ্ন হলো তাহলে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কি সমৃদ্ধ রক্ত বহন করে? উত্তর হলো লাল মানে অক্সিজেন। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। বুঝতে পেরেছ? এবং এই যে ল্যাটারাল অ্যাওর্টা, দেখো এই যে ল্যাটারাল অ্যাওর্টা, এটাও একটা ল্যাটারাল অ্যাওর্টা। 2 ল্যাটারাল অ্যাওর্টা একসাথে মিলিত হয়ে দেখো এরকম গোল একটা সার্কেলের মতো অংশ তৈরি করেছে না? এই সার্কেলের মতো অংশটাকে বলা হয় সারফিউলাস সেফালিকাস। তাহলে সারফিউলাস সেফালিকাস কি সমৃদ্ধ রক্ত বহন করে? উত্তর হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এবং দেখো এর নিচে ডরসাল অ্যাওর্টা তৈরি হয়। এই যে এই হলো সেই ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা থেকে পরবর্তীতে বিভিন্ন রকমের রক্তনালী উৎপত্তি লাভ করে। কি কি রক্তনালী উৎপত্তি লাভ করে? ওই যে আমরা একটু আগে দেখেছি দেহপ্রাচীরে কোন ধমনী রক্ত সরবরাহ করে, অন্ত্রে কোন ধমনী রক্ত সরবরাহ করে, যেই ধমনীগুলোর নাম শুনেছি সেই ধমনীগুলোই কোথা থেকে উৎপত্তি লাভ করে? অ্যাকচুয়ালি এই ডরসাল অ্যাওর্টা থেকে উৎপত্তি লাভ করে। তাহলে দেখো একটা প্রশ্নের উত্তর বোঝাতে যেয়ে তোমাকে কতগুলো এমসিকিউ পড়ানো হয়ে গেল। পারা যাবে এখন আপাতত এই জায়গা থেকে যদি প্রশ্ন করা হয় এখন আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? পরের প্রশ্ন, রুই মাছের বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কোন ধরনের রক্ত বহন করে? নাও, এখন আর বলার কিছু আছে? অলরেডি এটা আমরা সলভ করেছি। বহির্বাহী কোনটা? যেটা বাইরে, এই যে বহির্বাহী কোনটা? এই যে এগুলো, এই লালগুলো হলো বহির্বাহী ধমনী আর নীলগুলো হলো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে বহির্বাহী ধমনী কি সমৃদ্ধ রক্ত বহন করে? লাল মানে কি? অক্সিজেন। তাহলে উত্তর কি হবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটা আর বোঝার কিছুই নেই, তাই না? সেই কথাগুলো একই চিত্র। ওকে, পরের প্রশ্ন, রুই মাছের শ্রেণীর নাম কি? তাহলে এই প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে? ওই যে নিচের কোনটি রুই মাছের সঠিক বৈজ্ঞানিক নাম,
ওই প্রশ্নটা যেখান থেকে করা হয়েছে এই প্রশ্নটাও একই জায়গা থেকেই করা হয়েছে। সো খুব ভালো করে লক্ষ্য করো জিনিসটা। এই জন্য বিগত বছরের প্রশ্ন, একটা কথা বলা হয় সব সময়, আমরা বলে থাকি তোমাদেরকে যে বিগত বছরের প্রশ্ন সলভ করলে কমন পাওয়া যায়। এখন তোমরা অনেকে বলবে কিভাবে কমন পাওয়া যায়? কমন তো আমি দেখি না, হুবহু কমন তো পড়ে না। হুবহু কমন পড়বে না, কমনটা পড়বে কিভাবে? এই যে টপিকস ওয়াইজ। যেমন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 15 সালে কোশ্চেন আসছিল যে রুই মাছের শ্রেণীর নাম কি। এখন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 22 সালে কোশ্চেন আসছে রুই মাছের সঠিক বৈজ্ঞানিক নাম কি। জায়গা কোনটা? একই জায়গা। তোমাদের সময় হয়তো বা প্রশ্ন করবে এভাবে যে রুই মাছের বর্গের নাম কি, বা রুই মাছের গোত্রের নাম কি। বুঝতে পেরেছ? সো তোমাদের সময় যদি রুই মাছের গোত্রের নাম চায় তাহলে এটা কিন্তু বিগত সালের সাথে কোনো মিল নাই। বাট কিভাবে মিল? এই যে টপিকস ওয়াইজ। সো তোমরা যখন পড়াশোনা করবে এইভাবে করে যেই টপিকস থেকে প্রশ্ন এসেছে সেই টপিকসটা একেবারে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, ম্যাক্সিলারি বারবেল রুই মাছের কি আসলে, মানে কোথায় থাকে? কোশ্চেনটা এটা। এর উত্তর হলো মাথার অংশ। হ্যাঁ, আমরা যদি একটা রুই মাছ দেখি তাহলে রুই মাছের মাথার মধ্যে কি কি অংশ থাকে? দেখো, রুই মাছের মাথার মধ্যে মুখ থাকে, তাই না? মুখ থাকে, এবং এর দুইটা ঠোঁট থাকে। আমাদের যেমন দুইটা ঠোঁট, এরও দুইটা ঠোঁট থাকে, এবং এর ঠোঁটটা, উপরের ঠোঁটটা এরকম সামনের দিকে বর্ধিত হয়ে থাকে, বুঝছো? আর নিচের ঠোঁটটা ভেতরের দিকে থাকে। এই উপরের ঠোঁটটাকে এই জন্য বলা হয় তুণ্ড। ঠিক আছে? এবং এই তুণ্ড হাতির থাকে। আমরা যে হাতের সুর যেটাকে বলি, অ্যাকচুয়ালি ওটা হাতির হলো উপরের ঠোঁট। এই উপরের ঠোঁটটাই একদম সুরের মতো নিচে পড়ে থাকে। ঠিক আছে? আর কি থাকে? রুই মাছের চোখ থাকে, এবং মজার ব্যাপার হলো রুই মাছের চোখে কোনো আইস থাকে না। ওকে, আচ্ছা। আর কি থাকে? মাথায় কোনো আইস থাকে না, এবং রুই মাছের চোখে কোনো পাপড়ি থাকে না। ঠিক আছে? আর মাথার মধ্যে কোনো আইস থাকে না। রুই মাছের মাথা বাদ দিয়ে সারা শরীরে আইস থাকে। এবং এটা মনে রাখবে, যেসব মাছের মাথায় আইস থাকে না, মাথা বাদ দিয়ে বাকি শরীরের বাকি অংশে আইস থাকে, এবং যেসব মাছের বায়ু পটকা বা বায়ুথলি থাকে, সেই মাছগুলোকে বলা হয় কার্প জাতীয় মাছ। যেহেতু রুই মাছের মাথায় কোনো আইস থাকে না, এই জন্য রুই মাছ হলো কার্প জাতীয় মাছ। ঠিক আছে? ওকে। আর কি থাকে মাথার মধ্যে? দেখো, মাথার মধ্যে দাড়ির মতো কিছু অংশ থেকে, এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল, যেটা উপরের ম্যাক্সিলা থেকে আসে। ম্যাক্সিলারি বারবেল এরকম দাড়ির মতো অংশ থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল, যেটা উপরের চোয়াল থেকে আসে। এক জোড়া, মানে দুইটা থাকে। ওকে। আর কি থাকে? একটা পর্দার মতো অংশ থাকে। এই পর্দার মতো অংশটার নাম হলো ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। এবং এই ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লির কাজ হলো, এটা ফুলকা যেটা আছে, এই রুই মাছের ফুলকাকে খুব টাইট করে ফুলকার মধ্যে লেগে থাকে। ওকে, ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বা পর্দা। পরের প্রশ্ন আমরা দেখি, রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে? পটকা মানে বায়ুথলি, তাহলে বায়ুথলির মধ্যে কোন গ্যাস থাকবে? ঠিক আছে? তাহলে উত্তর হলো কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। তাহলে প্রধানত গ্যাস থাকে হলো অক্সিজেন, প্রধানত অক্সিজেন থাকে। এছাড়া সামান্য পরিমাণ নাইট্রোজেন থাকতে পারে, কার্বন ডাই অক্সাইডও থাকে, বাট মূল থাকে হলো অক্সিজেন। এবং তোমরা একটা পটকা বা বায়ুথলির যদি গঠন দেখো, তাহলে এরকম গঠন, দুইটা প্রকোষ্ঠ থাকে। এটার নাম হলো অগ্র প্রকোষ্ঠ। হ্যাঁ, এটা হলো অগ্র, এটার নাম হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। বুঝতে পেরেছ? এবং এই প্রকোষ্ঠগুলোর নিচের দিকে এরকম কোষ থাকে, গ্রন্থি থাকে, এগুলোকে বলা হয় গ্যাস গ্রন্থি। এবং এই গ্রন্থিগুলো থেকে এরকম রক্তনালী বের হয়ে আসে। এই যে রক্তনালী বের হয়ে আসে, এখানেও গ্যাস গ্রন্থি থাকে এরকম। ওকে, এই যে গ্যাস গ্রন্থি থাকে, এবং এখান থেকে
এরকম রক্তনালী বের হয়ে আসে। বুঝতে পেরেছো? এই যে, এবং এই জিনিসগুলো এগুলো মূলত কৌশিক জালিকা, এগুলোকে একসাথে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। রেটি মিরাবিলিয়া, মিরাবিলিয়া, এগুলোকে একসাথে বলা হয় রেটি মিরাবিলিয়া। ঠিক আছে, ওকে। এবং এদের একটা নালী থাকে, এটা এই যে এই নালী, একটা নালী থাকে। ওকে, সো এটা হলো মোটামুটি তোমার রুই মাছের পটকার অংশ বা বায়ুথলির অংশগুলো। এবং এটার নাম হলো ডাকটাস কুভিয়াস, কুভিয়ে, ডাকটাস কুভিয়ে। ঠিক আছে, ডাকটাস কুভিয়ে এই নালীটার নাম। এবং এই নালীটা অন্য নালীর সাথে যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তখন তাকে বলা হয় ফাইসোস্টোমাস মাছ, আর যদি না থাকে তখন তাদেরকে বলা হয় ফাইসোস্ক্লিস্টাস। ঠিক আছে, এরকম অনেক কথাবার্তা আছে। আমরা যখন মেইন কোর্স শুরু করবো তখন এগুলো তোমাদেরকে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। এবং রুই মাছ করে কি, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে আছে, এই অক্সিজেনটা এখানে গ্রহণ করে। রুই মাছ অক্সিজেন এখানে গ্রহণ করে আর এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে ত্যাগ করে। এরকম অনেক কথাবার্তাগুলো আছে। পরের প্রশ্ন, বায়ুথলির কাজ 9 কোনটি? তাহলে বায়ুথলির কাজ থেকেও পরীক্ষা কোশ্চেন আসে, বায়ুথলির কাজগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি কি কাজ দেখো, কোনটা না, সবগুলোই বায়ুথলির কাজ। যেমন শব্দ উৎপাদন করা, বায়ুথলির মাধ্যমে শব্দ তৈরি করতে পারে। বায়ুথলির মধ্যে যেহেতু বাতাস থাকে, হ্যাঁ, আমরা জানি বাতাসের শব্দ খুব জোরে উৎপন্ন হয় যেহেতু বায়ুথলি থাকে। এই জন্য রুই মাছ যেটা করে, পুকুরে অল্প একটু যদি তুমি টোকা দাও, রুই মাছ কিন্তু এটা প্রতিধ্বনি বা এই জিনিসটা খুব বেশি জোরে শুনতে পায়। হয়তো পুকুরে তুমি জাস্ট একটা টোকা দিলে পুকুরের পানিতে, কিন্তু রুই মাছের বায়ুথলি থাকার কারণে, এই বায়ুথলির মধ্যে বায়ু থাকার কারণে এইটাই রুই মাছ অনেক জোরে শুনতে পায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেহের চাপ নিয়ন্ত্রণ করে, প্লবতা রক্ষা করে। হ্যাঁ, প্লবতা মানে হলো যে তরল যে চাপটা দেয় তাকে বলা হয় প্লবতা। হ্যাঁ, এই প্লবতা রক্ষা করে। এবং রুই মাছ করে কি, এই বায়ুথলির মধ্যে যে বাতাসগুলো থাকে, এই বাতাসগুলোর পরিমাণ বাড়ানো এবং কমানোর মাধ্যমে সে ভেসে থাকে এবং ডুবে যায়। ফলত বায়ুথলির ভেতরে যদি বাতাসের পরিমাণ বেশি থাকে তাহলে বায়ুথলি বা রুই মাছ ভাসবে না ডুববে? খুবই কমন সেন্স। বায়ুথলিতে বাতাস বেশি থাকলে রুই মাছ ভাসবে, আর যদি বায়ুথলিতে বাতাস কম থাকে রুই মাছ ডুববে। এভাবে করে সে বায়ুথলির মধ্যে বাতাস বাড়িয়ে এবং কমিয়ে সে একবার উপরে উঠে আসে, সে নিচে নেমে যায়। তাহলে পানি থেকে সে যে ভেসে ওঠে কিসের মাধ্যমে? বায়ুথলিতে বাতাস আরো গ্রহণ করার মাধ্যমে। ঠিক আছে, পরের প্রশ্ন, রুই মাছের রক্ত পরিশোধন হয়, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় কোথায় রক্ত পরিশোধন হয়? খুবই সহজ একটা প্রশ্ন, ফুলকায়, তাই না? তাহলে আমরা এই ছবিটা অলরেডি আমরা আলোচনা করেছি যে ভেনাস হার্ট বলা হয়, রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়। এবং দেহ থেকে সাইনাস ভেনোসাস, সেখান থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস অ্যাওর্টা, সেখান থেকে ফুলকায় চলে যায়, তাই না? তাহলে সাইনাস ভেনোসাস, এই যে সাইনাস ভেনোসাস, সেখান থেকে অ্যাট্রিয়ামে যায়। হৃৎপিণ্ডের গঠনটা চিন্তা করো, সেই অ্যাট্রিয়াম থেকে তারপর ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে তারপর বালবাস আর্টারিওসাসে যায়, সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওর্টাতে যায়, বালবাস আর্টারিওসাসে, বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, আর্টা বা আর্টেরিওসাস, আর্টেরিওসাস সেখানে যায়। সেই বালবাস আর্টারিওসাস থেকে তারপর কোথায় চলে যায়? ভেন্ট্রাল অ্যাওর্টাতে চলে যায়, ভেন্ট্রাল অ্যাওর্টাতে রক্ত চলে যায়, সেখান থেকে ফুলকাতে চলে যায়। এবং ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে ফুলকাতে কিসের মাধ্যমে রক্ত যায়? ওই যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তৈরি করে তারপরে যায়, তাই না? আমরা এটা অলরেডি আলোচনা করেছি। পরের প্রশ্ন, নিউমেটিক নালী অন্তঃকর্ণের কোন অংশের সাথে যুক্ত? আমরা যে একটু আগে বলেছিলাম যে রুই মাছের বায়ুথলির কথা, এবং বায়ুথলির মধ্যে ডাকটাস কুভিয়ের কথা আমরা বলেছিলাম। এই ডাকটাস কুভিয়ের আরেকটা নামই কিন্তু নিউমেটিক নালী। হ্যাঁ, এটা একই নাম। তাহলে ডাকটাস কুভিয়ে, এটার আরেকটা নামই হলো নিউমেটিক নালী। তাহলে এই ডাকটাস কুভিয়ে বা নিউমেটিক নালী অন্তঃকর্ণের কোন অংশের সাথে যুক্ত থাকে? অন্তঃকর্ণের হাড়ের সাথে যুক্ত থাকে। এই হাড়টাকে বলা হয় ওভেরিয়ান অসিকল বা ভেসিকল।
ওভেরিয়ান অসিকল। ঠিক আছে, তাই দেখো সাধারণত বায়োথলি গ্রাসনারি বা অন্যান্যের সাথে একটু ডাক্টাস নিউমেটিকাস নামক ডাক্টাস নিউমেটিকাস, ডাক্টাস কুপিতে ডাক্টাস নিউমেটিকাস, হ্যাঁ ডাক্টাস নিউমেটিকাস, ডাক্টাস নিউমেটিকাস। এবং দেখো এটা অন্তকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বিজ্ঞানী নাম হলো ওয়েবেরিয়ান, তার নাম অনুযায়ী এই নামটা করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, সুইম ব্লাডার কোন ধরনের প্রাণীতে থাকে? সুইম ব্লাডারের বাংলা নাম হলো পটকা। তাহলে এখন তোমরা উত্তরটা দিতে পারবে। তাহলে পটকা বা বায়ুথলি কোন ধরনের প্রাণীতে থাকে? তার উত্তর কি হবে? খুবই সহজ, তাই না? মাছের মধ্যে থাকে। তাহলে এইখানে বায়ুথলির ওই গঠনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, পরের প্রশ্ন, রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? রক্তকণিকা 3 ধরনের, রক্তের বর্ণ লাল নিউক্লিয়াস যুক্ত, রহিত রক্তকণিকা, অ্যামিবয়েড, লিউকোসাইট, এই কথাগুলো আছে। তাহলে সত্য না কোনটা? রক্তকণিকা 3 ধরনের। তাহলে মানুষের রক্তকণিকা হলো 3 ধরনের, বাট রুই মাছের 2 ধরনের। কি কি? একটা হলো লোহিত রক্তকণিকা এবং আরেকটা হলো শ্বেত রক্তকণিকা। এবং এদের লোহিত রক্তকণিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে, শ্বেত রক্তকণিকার মধ্যেও নিউক্লিয়াস থাকে। বাট মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে। এটা একটা পার্থক্য। আরেকটা হলো যে এদের লোহিত রক্তকণিকা এটা লাল, মানুষেরও লাল, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবং এদের শ্বেত রক্তকণিকা যেটা, এটা অ্যামিবয়েড আকৃতি। অ্যামিবয়েড আকৃতি মানে এই যে অ্যামিবার মতো, এই যে এরকম এরকম অ্যামিবয়েড আকৃতির এদের শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, যেটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, একই কথা। তাহলে এটাই হলো সঠিক উত্তর, যে 2 ধরনের রক্তকণিকা থাকে রুই মাছের ক্ষেত্রে। ওকে, পরের প্রশ্ন, রুই মাছের পটকা ও অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? ওই যে বায়ুথলির কথা আমরা বললাম, বায়ুথলির থাকে অন্ননালী, এর মাঝখানে একটা নালী থাকে, সেটার নাম কি? ভেরি গুড। তাহলে উত্তর কি হবে? নিউমেটিক নালী। তাহলে নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। ঠিক আছে, তাহলে ডাক্টাস নিউমেটিকাস বা নিউমেটিক নালী রুই মাছের বায়ুথলির সাথে অন্ননালীর সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, সো আমি যদি জিনিসটা দেখাই একটু তোমাদেরকে, এই যে মনে করো এটা হলো অগ্রপ্রকোষ্ঠ, ওকে, এটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, আর এটা মনে করো অন্ননালী, ওকে, এটা অন্ননালী, আর এটা হলো সেই নিউমেটিক নালী। এই হলো নিউমেটিক নালী। ওকে, তাহলে এই হলো সেই নিউমেটিক নালী। বুঝতে পেরেছ? এবং দেখো যে সকল বায়ুথলি নালীপথে অন্ননালীর সাথে যুক্ত, সে সকল বায়ুথলিকে বলা হয় ফাইসোস্টোমাস। আর যাদের এই নিউমেটিক নালী থাকবে না, সেই সব বায়ুথলিকে বলা হয় ফাইসোস্ক্লিস্টাস। তাহলে বলতো এখানে আমি যে ছবিটা এঁকেছি, এটা কি ফাইসোস্টোমাস নাকি ফাইসোক্লিস্টাস না বায়ুথলি? অবভিয়াসলি এটা ফাইসোস্টোমাস ধরনের। ঠিক আছে, এবং ফাইসোস্টোমাস এটা কোন কোন মাছের মধ্যে দেখা যায় লেখা আছে, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে ফাইসোস্টোমাস, তাহলে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি। ঠিক আছে, পরের প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? এটা অলরেডি আমরা সলভ করেছি। আমরা বিভিন্ন কথাবার্তার মধ্যে এই কথাটা আমরা এনেছিলাম। ভেইন হার্ট, আর্টারি হার্ট, সাইনাস হার্ট নাকি ক্যাপিলারি হার্ট? খুবই সহজ, ভেইন হার্ট বা ভেনাস হার্ট, একই কথা। হ্যাঁ, যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, এই জন্য এটাকে বলা হয় ভেনাস হার্ট বা ভেইন হার্ট, একই কথা। ভেইন থেকেই ভেনাস কথাটা আসছে। পরের প্রশ্ন, রুই মাছের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে কয় জোড়া হবে উত্তর?
ইয়াস, 4 জোড়া। ঠিক আছে, তাহলে দেখো 4 জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী থাকে, এবং এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কি সমৃদ্ধ রক্ত বহন করে? এই অন্তর্বাহীগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, তাই না? ঠিক আছে, মনে করো এটা যদি ফুলকা হয়, মনে করো আমি যদি তোমাদেরকে দেখাই, সাপোজ এটা রুই মাছ, হ্যাঁ, মনে করো এটা রুই মাছ। ওকে, আচ্ছা, এটা হলো ফুলকা, 1টা 2টা 3টা 4টা, এদিকেও 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এগুলো হলো ফুলকা। মনে করো আমরা জানি ফুলকা 4 জোড়া থাকে, তাই না? ওকে, এখন এর ক্ষেত্রে কি হয়? তাহলে ওই যে মনে আছে আমরা যে বলেছিলাম বালবাস আর্টেরিয়াস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা বের হয়, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে তারপর ব্রাঞ্চ বের হয়। এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ফুসফুসে গেল, ফুলকাতে গেল, অ্যাকচুয়ালি ফুসফুস না ফুলকা। ঠিক আছে, আচ্ছা, এবং সরি এখানে এই এই পাশে আঁকি, হ্যাঁ, এই যে মাঝখান থেকে, এই যে 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে এই পাশেও যাবে 1টা 2টা 3টা 4টা, দুই পাশেই যাবে ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এগুলো হলো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, তাই না? এখন হলো বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বের হবে, এখান থেকে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বের হবে। তাহলে 1 1 দুইটা বের হলো, এই দুইটা আবার নিজের সাথে মিলিত হলো। আর 3 এবং 4 নাম্বার এরা প্রথমে নিজের সাথে মিলিত হয়, মিলিত হয়ে তারপরে এর সাথে মিলিত হয়। বুঝছো কথাটা? একইভাবে 1 2 এরা নিজেরা মিলিত হলো, 3 এবং 4 এরা নিজেদের মধ্যে মিলিত হয়ে তারপর আবার আরেকটা নালীর মাধ্যমে এর সাথে মিলিত হয়। ওকে, তাহলে এটা যদি এখন নিচের দিকে তাহলে এই জিনিসটার নামই কিন্তু ল্যাটারাল অ্যাওর্টা, এই জিনিসটার নামই ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে এটা তুমি এভাবে করে কানেকশন করে যদি দাও, এভাবে করে কানেকশন করে দাও, তাহলে একটা সার্কেল তৈরি হলো না? এই সার্কেলটার নামই হলো সার্কিউলাস সেফালিকাস, এই সার্কেলের নামই হলো সার্কিউলাস সেফালিকাস। ঠিক আছে, সো তোমাদের বইয়ে যে ছবিটা দেয়া আছে সেটা হলো এই পাশের একটা অংশের ছবি। ওকে, আর এটা হলো মেইন অ্যাকচুয়াল ছবি। তাহলে দেখো 4 জোড়া, কেন 4 জোড়া? এই যে 4 জোড়া, এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তাহলে 4 জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে। তাহলে আমি যদি বলি বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 1 2 এই যে 3 4, তাহলে 2 3 4, তাহলে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীও 4 জোড়া। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি কার্প জাতীয় মাছ নয়? অলরেডি আমি বলেছি কার্প জাতীয় মাছ কাকে বলে। যেসব মাছের মাথায় আঁশ থাকে না এবং যেসব মাছের বাইথলি থাকে বা পটকা থাকে সেই মাছগুলোকে বলা হয় কার্প জাতীয় মাছ। ঠিক আছে, এবং এই মাছগুলোর মধ্যে যেগুলো দ্রুত বর্ধনশীল, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, সেগুলোকে বলা হয় মেজর কার্প, আর যেগুলো বৃদ্ধি পায় না সেগুলোকে বলা হয় মাইনর কার্প। ঠিক আছে, পরের প্রশ্ন, রুই মাছের কয় জোড়া ফুলকা থাকে? অলরেডি আমি একটু আগে যে ছবিটা এঁকেছি তোমরা ওখানে লক্ষ্য করেছো যে গোল 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 যে লাল কালারের গোল গোল ফুলকা এঁকেছি, এই পাশে 4টা এই পাশে 4টা, তাহলে কয় জোড়া হবে? ইয়াস, তাহলে উত্তর হলো 4 জোড়া ফুলকা থাকে। ঠিক আছে, এবং রুই মাছের প্রধান শ্বসন অঙ্গই হলো এই ফুলকা। সো এটাও একটা এমসিকিউ, রুই মাছের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ? তাহলে আমরা জানি হৃৎপিণ্ডে রুই মাছের প্রকোষ্ঠ দুইটি, একটা অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল, এই তো, কিন্তু এর একটা আবার উপপ্রকোষ্ঠ রয়েছে যেটা অ্যাট্রিয়ামের সাথে লাগানো থাকে, সেটার নাম কি? খুব ইজি, তাহলে উত্তর হলো সাইনাস ভেনোসাস, তাই না? তাহলে জিনিসটা কিরকম ছিল? এই যে এটা হলো ভেন্ট্রিকল, সরি, এটা হলো অ্যাট্রিয়াম আর এটা হলো সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল,
তারপর বালভাস আর্টারিওসাস, দেন এটা হলো ভেন্ট্রাল আওর্টা। এই তো জিনিসটা, তাই না? সো এটা হলো সাইনাস ভেনোসাস, এই জিনিসটা হলো সাইনাস ভেনোসাস, যেটা একটা উপপ্রকোষ্ঠ। ওকে, পরের প্রশ্ন, রুই মাছের আর কি, হ্যাঁ, হৃৎপিণ্ডে কয়টি অলিন্দ থাকে? অলিন্দ মানে অ্যাট্রিয়াম, বাংলায় ইংলিশে অ্যাট্রিয়াম, বাংলায় হলো অলিন্দ। তাহলে রুই মাছের কয়টি অ্যাট্রিয়াম রয়েছে? একটা। নিলয় বা ভেন্ট্রিকল কয়টি রয়েছে? একটি। সো এটা না বোঝার কিছু নেই। উপপ্রকোষ্ঠ কয়টি রয়েছে? একটি। নাম কি? সাইনাস ভেনোসাস, তাই না? ল্যাটারাল লাইন সংবিধি অঙ্গ থাকে কোথায়? ল্যাটারাল লাইন মানে পার্শ্বরেখা অঙ্গ কোথায় থাকে? ঠিক আছে, তাহলে এটা হলো রুই মাছের মধ্যে থাকে। সো রুই মাছ আমরা যদি মনে করি যে ধরো মনে করো এটা একটা রুই মাছ, হ্যাঁ, তাহলে এটা যদি একটা রুই মাছ হয়ে থাকে, তাহলে এই রুই মাছের মনে করো এটা হলো ব্রাঙ্কিওস্টিকাল ঝিল্লি, এটা হলো তার চোখ। ওকে, আচ্ছা, এর মাঝামাঝি এই যে মাঝখানে এখানে একটা সংবিধি অঙ্গ থাকে, অনেকগুলো নিউরন থাকে, এবং এটা থাকে কিন্তু আইসের নিচে নিউরন থাকে। এই নিউরন সমৃদ্ধ এই অংশটাকে বলছি আমরা ল্যাটারাল লাইন বা পার্শ্বরেখা অঙ্গ। এটার নামই হলো পার্শ্বরেখা অঙ্গ, পার্শ্বরেখা অঙ্গ। ঠিক আছে, পার্শ্বরেখা অঙ্গ, এই জিনিসটার নামই হলো পার্শ্বরেখা অঙ্গ। ওকে, আর এমনি আইস তো থাকবেই এর। ওকে, ঠিক আছে, পরের প্রশ্ন, রুই মাছের পৃষ্ঠ পাখনায় কয়টি পাখনা রশ্মি থাকে? পাখনার মধ্যে পাখনা রশ্মির কথা আমরা বলছি, তাহলে কয়টা থাকে? 15 থেকে 17টা পৃষ্ঠ পাখনা। তাহলে রুই মাছের পাখনা, আমি যদি আবার সেই একই রুই মাছ, এবার একটু ছোট করে আঁকি রুই মাছটা। আচ্ছা, পাখনার কথা, এই যে এরকম পাখনা থাকে না রুই মাছের, তাহলে এই পাখনাগুলোর মধ্যে দেখবে পাখনার মধ্যে এরকম লম্বা লম্বা টান টান থাকে, এই অংশগুলোকে বলা হয় পাখনা রশ্মি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বুঝছো পাখনা রশ্মি জিনিসটা কি? এইগুলো হলো পাখনা রশ্মি। তাহলে এখন রুই মাছের তো পাখনা, বক্ষ পাখনা রয়েছে, তারপর হলো পুচ্ছ পাখনা রয়েছে, শ্রোণী পাখনা রয়েছে, তাই না? তাহলে এই যে এগুলো হলো পাখনা, পৃষ্ঠীয় পাখনা রয়েছে, পিঠের দিকে রয়েছে, হ্যাঁ। তাহলে এই পাখনাগুলোর মধ্যে কোনটাতে কয়টা পাখনা রশ্মি থাকে? প্রশ্ন হলো এটা। তাহলে এর পুচ্ছ পাখনায় থাকে 19টি, মানে এই যে এটা, এখানে থাকে 19টি পাখনা রশ্মি এরকম। এর পৃষ্ঠ মানে এই যে এটা, এখানে থাকে 14 থেকে 16টি বা 15 থেকে 16টি, দুইটাই সঠিক। দুই রকম বই দুই রকম, দুইটা বই দুই রকমের উত্তর আছে। তারপর বক্ষ পাখনা মানে বুকের দিকে কিছু পাখনা থাকে, বুকের দিকে, এটাকে বলছি আমরা বক্ষ পাখনা। আর এখানে থাকে হলো 16 থেকে 17টি। শ্রোণী পাখনা অলরেডি বলেছি যে এখানে থাকে শ্রোণী পাখনা, আর এখানে থাকে 9টি। আর পায়ু পাখনা এই যে পায়ের দিকে থাকে, এটাকে বলা হয় পায়ু পাখনা, এটা থেকে 6 থেকে 7টি। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবে এই যে প দিয়ে যেগুলোর নাম, প প প প এই প দিয়ে যেগুলোর নাম, এই পাখনাগুলো হলো অযুগ্ন পাখনা। অযুগ্ন মানে জোড়া না, বিজোড় পাখনা। এরা হলো অযুগ্ন বা বিজোড় পাখনা, মানে এগুলোর সংখ্যা হলো একটা একটা করে, আর বাকিগুলো হলো জোড় পাখনা, যেগুলো হলো জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো কতবার আসে এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুই মাছের আইস কোন প্রকৃতির? রুই মাছের আইস কি ধরনের আইস? তাহলে এটা অলরেডি আমরা একটু আলোচনা করেছিলাম, সাইক্লয়েড, তাই না? আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে সাইক্লয়েড মানে হলো গোল না, গোলের মতো। তাহলে যে আইসগুলো একেবারে গোল না কিন্তু গোলের মতো সেগুলোকে বলা হয় সাইক্লয়েড আইস। যেগুলো কাটার মতো, মনে করো আইস এই যেরকম কাটার মতো, এই আইসগুলোকে বলা হয় প্লাকয়েড আইস। এই যে প্লাকয়েড। কিছু আইস আছে যেগুলোর মধ্যে গ্যানয়েড জাতীয় পদার্থ জমায়, সেগুলোকে বলা হয় গ্যানয়েড আইস। ঠিক আছে? সো কোন আইস কোন ধরনের মাছের মধ্যে দেখা যায় এই উদাহরণটা একটু মুখস্থ করে নিতে হবে। ওকে, তো এই হলো আজকের রুই মাছ সম্পর্কিত আমরা যে কথাবার্তাগুলো বললাম। সো পরীক্ষায় কোশ্চেনগুলো কোন জায়গাগুলো থেকে আসে আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছো এবং বুঝতে পেরেছো। সো আমরা যখন আমাদের রেগুলার ক্লাস শুরু করব তখন আমরা আরও ডিটেলসে এগুলো আলোচনা করব, আরও কোশ্চেন সলভ করব এবং আরও স্পেসিফিক করে আমরা আরও বুঝতে সক্ষম হব যে আসলে পরীক্ষার জন্য কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট এবং কোন টপিকসগুলো পড়লে তোমাদের চান্স মিস হবে না। সো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।